নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। এই প্রচণ্ড গরমে আমরা সবাই কিন্তু নাজেহাল। তীব্র দাবদাহে আমাদের প্রত্যেকের অবস্থাই সাংঘাতিক। এই প্রচণ্ড গরমে নিস্তার পেতে বিদ্যুৎই কিন্তু একমাত্র ভরসা। বিদ্যুৎ যেমন অমূল্য সম্পদ, তেমনি বিদ্যুতের উপর ভরসা করেই আমরা প্রতিদিন চলছি। আজকে কথা বলবো আগরতলা বা ত্রিপুরার বিদ্যুৎ নিগম নিয়ে। আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন বিদ্যুৎ নিগমের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার দেবাশিস সরকার। স্যার নমস্কার। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। তার ঠিক পাশেই আছেন বিদ্যুৎ নিগমের এজিএম ডিপিএনসি শ্রী কনকলাল দাস স্যার। স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ আলোচনায়। সত্যি স্যার, আমি প্রথমে দেবাশিস স্যার আপনার কাছেই যাব। এই গরমে আমাদের যেরকম বাড়িতে ঠিক তেমনি অফিসে, স্কুল, কলেজ, প্রত্যেকটা জায়গায় আমার বা হয়তোবা আমাদের সবারই বিদ্যুৎ হলো প্রথম চাহিদা এবং ভরসা। এটা এক মুহূর্তের জন্য যদি বন্ধ হয় তখন আমরা নাজেহাল হয়ে যাই। আর এই গ্রীষ্মকালে তো সাংঘাতিক ব্যাপার। তো আপনার কাছ থেকে শুনবো, পুরো এই সময়টায় বিদ্যুৎ নিগমের একটা বড় দায়িত্ব আপনার উপর, কি ভাবছেন? প্রথমেই আপনাদের আমি একটা ব্যাপারে অ্যাসিওর করাতে চাই যে ত্রিপুরাতে কিন্তু বিদ্যুতের কোনো ক্রাইসিস নেই। সুতরাং বিদ্যুৎ নিয়ে যে লোডশেডিং নিয়ে যে আমাদের কমপ্লেন হচ্ছে, সেই কমপ্লেন কিন্তু অ্যাবসলিউটলি আমাদের অমূলক ধারণা। বিদ্যুতের চাহিদা এবং যতটা আছে আমাদের কাছে যোগানো তত দূর আছে। বিদ্যুতের যে বিভিন্ন বিদ্যুৎ চপলতা নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, তার কিন্তু কিছু স্পেসিফিক রিজন আছে। আমরা সবাই জানি যে আমার বাড়িতে যখন কোনো কানেকশান নিই, আমরা কিছু লোড বলে দিই যে আমার বাড়িতে কিছু পাখা আছে, কিছু লাইট আছে, আমার ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, ওয়াশিং মেশিন আছে, তার একটা কানেক্টেড লোড থাকে। সে যখন তারা অ্যাপ্লাই করে তখন আমরা তার মতো তার একটা সাপ্লাই কেবল দিই, তাকে মিটার সেই সাইজের দিই, এবং আমরা পুরো এরিয়া দেখে সেই অনুসারে একটা এরিয়ার একটা ট্রান্সফর্মারের ডিজাইন করে লাগাই। এবার আমরা লাস্ট 2 বছর ধরে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু প্রচণ্ড দাবদাহে লোকের পক্ষে কি হচ্ছে, লোকের যার হয়তো একটা এসি ডিক্লেয়ার করা ছিল, সে আরো 2-3টে এসি কিনে নিয়েছে। কিন্তু সেটা সে বিদ্যুৎ দপ্তরকে জানালো না। এবার যেটা হয়, এই দুটো জিনিস থাকে, আপনারা যদি যে কোনো দেখেন, যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের যেখানে মিটারটা লাগানো আছে সেই পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব। মিটারের পরে যখন মেন সুইচে পরে যে ওয়্যারিংটা, সেটা কিন্তু কনজিউমারের নিজস্ব দায়িত্ব। কনজিউমার তার আগের লোডের অনুসারে একরকম ওয়্যারিং করে রেখেছে। এখন যে লোড বেড়ে গেল, সেক্ষেত্রে তার ওয়্যারিং চেঞ্জ করতে হতে পারে। কোনো ক্ষেত্রে সিঙ্গেল ফেজ তো অ্যাপ্লাই করেছে, কিন্তু তাকে 3 ফেজ দিতে হবে, কারণ তার যা লোড সেটা সিঙ্গেল ফেজ দিয়ে ক্যাটার করা যাবে না। কিন্তু তাকে সেই নলেজটা নেই। এবার কি হচ্ছে, এটা কিন্তু গিয়ে আপস্ট্রিমে আমার নেটওয়ার্কেও এফেক্ট করছে, এবং যে সার্ভিস কেবলটা দিয়ে কনজিউমারের বাড়ি চালু আছে, সেই কেবলটা ওভারলোডে জ্বলে যাচ্ছে। তার যে জাম্পারটা কানেক্ট করেছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের সঙ্গে, সেই ট্রান্সফর্মারের জাম্পারটা জ্বলে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু সাপ্লাইয়ের ইন্টারাপশন হচ্ছে, এবং দীর্ঘ সময় লাগছে আমার সাপ্লাইগুলো চালু করতে। এবং এটাতে কিন্তু হয়তো একাধজন এই ঘটনাটা করার জন্য পুরো এরিয়াটা কিন্তু তার জন্য এফেক্ট হচ্ছে। কারণ একটা যদি ট্রান্সফর্মার বন্ধ হয়, এই ট্রান্সফর্মার হতে 50টা বাড়ি চলে, আর আমরা বুঝতে তো পারি না, কেউ বুঝতে পারছি না কেন হচ্ছে, এবং আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কার জন্যই প্রবলেমটা হলো। সুতরাং আমরা আপনাদের থ্রু দিয়ে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটাই মেসেজ দেবো যে আপনাদের যা কিছু লাগাবেন আপনারা আমাদের প্রপারলি জানান। আমরা কিন্তু পুরোপুরি তৈরি আছি। আপনারা যদি বলেন, আপনাদের লোড আমরা রেগুলারাইজ করে দেবো, এবং আমরা আমাদের নেসেসারি ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে তৈরি করব, যাতে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি দিতে পারি। আমাদের কিন্তু এই যন্ত্রণাটা কিছুটা হলেও ক্রিয়েটেড যন্ত্রণা, এবং এটাতে কিন্তু আপনাদের সঙ্গে যৌথভাবে উদ্যোগে কিন্তু এটা করা নিরসন করা সম্ভব। এইটা কিন্তু আমি বলবো সমস্ত যারা কনসাস রেসিডেন্ট, প্রত্যেকের কাছে আমার এটাই আবেদন যেন করা উচিত, এবং এটা ইট ইজ বেসিক্যালি উইন উইন ফর বোথ অফ আস। এবং আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, কনজিউমারের ইন্টারাপশন কম হবে, এবং আলটিমেটলি কনজিউমারই বেনিফিটেড হবে। ঠিক, দেবাশিস বাবু, আমরা তো অনেকটাই শুনবো আজকে, যেহেতু আমাদের আজকের বিষয়টাই বিদ্যুৎ নিগমের সমস্ত কাজকর্ম সব কিছু নিয়ে। তো আমরা একটু কনকবাবুর কাছেও জানতে চাইবো যে যেটা স্যার আমাদের শুরুতেই বললেন, যেটা এই প্রচণ্ড যে গরম দাবদাহে সত্যি আমরা নাজেহাল, তার মধ্যে বিদ্যুৎ আমাদের একটা চরম ভরসা এবং আমাদের বাঁচার একটা পথ।
সেটা বাড়িতেই হোক বা স্কুল কলেজ অফিস সর্বত্রই। তো সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে কিছুক্ষণের জন্য খানিকক্ষণের জন্য অনেক সময় এমন হয় যে বাইরে কোথাও কোনো বৃষ্টি তুফান কিছুই নেই, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, মানে আমরা সাধারণ নাগরিকরা বুঝতে পারি সেটা লোডশেডিং, এবং সেটা চলতেই থাকলো ঘন্টাখানেক বা 2 ঘন্টা। এই যে বিষয়টা যেটা স্যার বললেন যে এটা এলাকায় কোথাও যদি সার্ভার ডাউন হয়ে যায় বা কোথাও গোলযোগ হয়, তো এই বিষয়টা আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাইব। নমস্কার সবাইকে। যেমন স্যার আমাদের বললেন তেমনি যদি আমি আগে থেকে ডিক্লেয়ার লোডটা না জানি, আমি যে ট্রান্সফর্মার বসাচ্ছি তার একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই ক্ষমতার পরিমাণ বিদ্যুতেই সে দিতে পারে। একটা বাড়িতে যদি সে না জানিয়ে 2টো এসি লাগায় বা একটা এসি বাড়িয়ে দিল বেশি করে, তাহলে সেই প্রয়োজনীয় বিদ্যুৎ আমার সেই ট্রান্সফর্মার থেকে যেতে হবে। সেই ট্রান্সফর্মারের যদি ক্ষমতা না থাকে তাহলে ট্রান্সফর্মারটা পুড়ে যেতে পারে। তেমনি যে পরিবাহী লাইন রয়েছে আমাদের তার, সেগুলো কোনো কারণে এগুলো গলে যেতে পারে বেশি হয়ে, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটটা হয়। আর যেমন স্যার বললেন হয়তো লাগাচ্ছে 1জন বা 2জন ব্যক্তি, কিন্তু আর ফলভোগ করছে গোটা এলাকাবাসী, এলাকার সবাই। আর সাধারণ এলাকাবাসী বিষয়টা না জেনে বলছে যে এটা লোডশেডিং। আসলে লোডশেডিং নয়, এটা এক ধরনের বিদ্যুৎ বিভ্রাট। আর এরকমও স্যার আমরা দেখলাম যে একটা এরিয়ার মধ্যে প্রত্যেকের বাড়িতে যায়নি, কিছু সংখ্যক বাড়িতে চলে গেছে, আবার কিছু সংখ্যকে আছে। এটা কিন্তু ফেজ যাওয়া বলে, মানে আমাদের যখন কোনো সাপ্লাই যায় 3 ফেজ সাপ্লাই থাকে, এবং প্রত্যেকের আমাদের কি থাকে, আমাদের প্ল্যান করা থাকে যে এই ফেজ থেকে আমি 10টা সব বাড়িতে সাপ্লাই দেবো, ওই ফেজ থেকে 10টা দেবো, যাতে আমার 3টে ফেজে ব্যালেন্স লোড থাকে। এটাও একটা কিন্তু সাপ্লাইটাকে স্টেবল রাখার একটা সিস্টেম। এবং কোনো সময় কি হয়, পার্টিকুলার একটা ফেজ হয়তো সেইখানে সেই পার্টিকুলার ফেজটা ওভারলোডিং হয়েছে, মানে ওই যে বাড়িগুলো কানেক্টেড আছে সেই পার্টিকুলার বাড়িগুলোতে কারো হয়তো ওভারলোডিং হয়েছে, এবং তার জন্য সেই পার্টিকুলার ফেজটা চলে গেছে, বাকি 2টো ফেজ চলছে আছে, কিছু বাড়িতে চলে গেল। আমি সেটাকে আমরা বলি নরমালি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি সেটা ফেজ গেছে, মানে পার্টিকুলার একটা ফেজে যে কটা কনজিউমার আছে তারা এফেক্টেড হয়েছে, বাকিরা কিন্তু চালু আছে। সেক্ষেত্রে হয়তো তাদের আবার আইডেন্টিফাই করতে হয় যে কোথায় জ্বলেছে, সেইখান থেকে বের করে সেটা রিপেয়ার করলে তখন আমরা ওই 10টা বাড়ি যেটা বন্ধ আছে সেদের আমরা রেস্টোর করতে পারি। ঠিক ঠিক। তো আমরা এই বিষয়টার জন্য তো যখন এই অবস্থাটা হয় তখন তাৎক্ষণিকভাবে কি করা উচিত, এলাকাবাসীদের কি করা উচিত? আমাদের তো আপনারা জানেন আমরা একটা কাস্টমার কেয়ার সেন্টার করেছি, প্রায় 2-2.5 বছর ধরে চলছে। বিদ্যুৎ বন্ধু ওইটা না, 1912 যেটা আমাদের আছে কাস্টমার 1912 কিন্তু ফোন নাম্বার ছাড়া আরও অনেক রকম মডালিটিস আছে কানেক্ট করার জন্য, যেমন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইভেন বিদ্যুৎ বন্ধু অ্যাপ দিয়েও সে কমপ্লেন করতে পারে, সে IVR এর থ্রু দিয়ে কমপ্লেন করতে পারে, এবং যে কোনো মেথোডোলজিতে যদি 1912-তে কমপ্লেন যায়, কমপ্লেনের একটা কিন্তু ট্যাগ মানে একটা টোকেন নাম্বার জেনারেট হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 24/7 FRT একটা ফল্ট রিপেয়ারিং ইউনিট আছে, তারা বিভিন্ন এলাকার জন্য ডিস্ট্রিবিউট করা যায়। টোটাল আমার শহরে 13টা এরকম গাড়ি ঘোরে, এবং তারা কিন্তু এই কাজগুলো করার জন্যই আছে, তারা এই LT সাপ্লাইয়ের কলগুলো অ্যাটেন্ড করার জন্যই আছে, এবং ওরা কিন্তু 24/7 এনগেজ। সুতরাং ওদের কাছে কমপ্লেন গেলে ওরা আবার ইন্টার্ন আমাদের কল সেন্টার থেকে ওই FRT গ্যাংকে বলে এই পার্টিকুলার জায়গায় সাপ্লাই বন্ধ আছে, ওরা কমপ্লেন নিয়ে অ্যাটেন্ড করে ওরা আবার ফিডব্যাক দেয় 1912-কে। কাস্টমার কেয়ার সেন্টার থেকে আবার কনজিউমারকে ফোন করে কনফার্ম করে যে সাপ্লাইটা চালু আছে কিনা, তখন পুরো লুপটা কমপ্লিট হলে কমপ্লেনটা ক্লোজ হয়। এটাই হচ্ছে পুরো সিস্টেম এখন আমাদের। অনেক সময় মানে যারা ফেসিলিটি যারা নিচ্ছেন, মানে আমরা যারা নাগরিকরা আছি তাদের মধ্যে এই কথাটা শোনা যায় যে রাত্রিবেলা অনেক সময় ফোন পাই না। এটার একটা ব্যাপার আছে, মানে আমাদের ফোনেরও কিন্তু একটা লাইনের লিমিটেশন আছে, আমাদের একসঙ্গে অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম 20টার বেশি কল নিতে পারি না। আচ্ছা, এবার হয় কি, মনে করুন কোনো একটা হাই টেনশন ফিডার বন্ধ হয়ে গেল, এবং তাতে হতে দেখা গেল 500 লোক অ্যাফেক্টেড, একসঙ্গে কিন্তু 500 লোকই ফোন করছে, সে কিন্তু একসঙ্গে অ্যাক্সেস পাবে না। 20 জনের পরে 21 জন লোক কিন্তু কিউতে চলে যাবে, এই বিষয়টাও জানা দরকার। হ্যাঁ, এবং সে কিন্তু ভাবে আমার ফোনটা এনগেজ আছে, আমার ফোনটা কেউ ধরছে না, ওর কিন্তু ফোনটা রিং হচ্ছে, কিন্তু বেসিক্যালি ফোনটা কিন্তু ওর কাছে রিসিভ হচ্ছে না। কিন্তু যতক্ষণ না 20 নম্বর লোকটা ফ্রি হচ্ছে ততক্ষণ 21 নম্বর লোকটা লাইনে আসবে না। সুতরাং এইটাতে একটা লিমিটেশন থাকে, সবসময় সব কল সেন্টারের লিমিটেশন থাকে। সুতরাং এটা যতই আপনি ম্যান পাওয়ার দিন, যতই আপনি দিয়ে দিন, একটা পার্টিকুলার, এবং এটা দেখবেন কিছু স্পেসিফিক সময় হয় যখন ঝড় বৃষ্টি হলো, ওই টাইমটাই বেশি রাত্রিবেলা কমপ্লেন একসঙ্গে, সেরকম সবাই নিজেরা কমপ্লেন করতে চায়, হয়তো দেখা গেল একই এরিয়ায় কমপ্লেন, কিন্তু সবাই কমপ্লেন করছে, এবার 3টে লোক পাবে, 4র্থ লোকটা নাও পেতে পারে। এটা বেশিরভাগ শুনতে দেখা গেছে যে রাত্রিবেলার বিষয়টাতেই, মানে কোনো একটা বিশেষভাবে অনেকক্ষণ ধরে কানেক্ট, এই কমপ্লেনটা আমরা রেগুলার বেসিসে পাই, আমরা এরকম বিভিন্নভাবে ক্রস চেক করেছি আমার লোক কিন্তু, এবং আমি বলবো আমাদের অনারেবল মিনিস্টার সাহেব পার্সোনালি এসে চেক করেছেন এটা নিয়ে, এবং এটাতে কিন্তু
আমাদের লোকেদের যে লিমিটেশন আছে, আমরা তাদের ক্যাপাসিটিও এবছর বাড়িয়েছি, আমরা সিট বাড়িয়েছি, সবই বাড়িয়েছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। সেইখানে গিয়ে সেই পার্টিকুলার কেসগুলোকে সবাই হাইলাইট করে, যেখানে আমি লোক কমপ্লেন পেলাম না, মানে এখন যেহেতু আপনি 20টা লাইনে বেশি হয়ে গেলে তখন সেই কমপ্লেনগুলো তখন কিন্তু কিউতে চলে যায় এবং মানে লোকে তখন ফোনটা পায় না। ঠিক ঠিক, এই বেসিক্যালি প্রবলেম। আমরা শুনবো আপনার কাছ থেকে আর অনেকগুলো বিষয়। তো আমি এই মুহূর্তে কনকবাবুর কাছ থেকেই শুনতে চাইছি যে অনেক প্রজেক্টের উপর বিদ্যুৎ নিগম কাজ করছে, আমরা আগেও শুনেছি বহুবার। এখন এক দুটো প্রজেক্ট নিয়ে আমরা খুব শুনছি, সেটা একটা হলো এডিবি ফান্ড। এই প্রজেক্টটাকে একটু আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, এডিবি অর্থাৎ হচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতা আমরা 2275 কোটি টাকার আমরা একটা অনুদান পেয়েছি। তার মাধ্যমে আমাদের দুটা কম্পোনেন্ট রয়েছে। একটা আছে জেনারেশন ইমপ্রুভমেন্ট। বর্তমানে আমাদের রুকিয়া যেটা সেন্টার আছে সেখানে 63 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা রয়েছে। তো তাকে আমরা বলি ওপেন সাইকেল। সেই ওপেন সাইকেলকে নতুন পদ্ধতিতে কম্বাইন্ড সাইকেল করে একই গ্যাস ব্যবহার করে আমরা 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর সেই লক্ষ্যেই আমরা এডিবি আমাদেরকে অর্থ সাহায্য দিচ্ছে, আর তার জন্য আমাদের সাপোর্ট দিচ্ছে। আর সেই হিসাবে ওটা কাজ হয়ে গেছে। আমরা দরপত্র আহ্বান করেছি, তার ইভ্যালুয়েশন চলছে, খুব শীঘ্রই এটার তাকে এলওএ দেওয়া হবে। এলওএ দেওয়ার পর সেটা কাজ শুরু হয়ে যাবে। সেটা গেল জেনারেশন। সেই সাথে ডিস্ট্রিবিউশন, মানে সাধারণ আমরা বাড়িঘর যেখান থেকে কারেন্ট পাই, তার যেটা আমরা শুনলাম বিদ্যুৎ চপলতা, সেটা যাতে আমরা হ্রাস করতে পারি, কমাতে পারি, তাই জন্য কিছু আমরা স্টেপ নিয়েছি সেই এডিবি ফান্ডের উপরে। এর মধ্যে বিশেষভাবে রয়েছে একটা নতুন পদ্ধতি, সেই যাকে বলে আমরা কভার্ড কন্ডাক্টর। এখন আমরা যে লাইনগুলো দেখি রাস্তায়, সব আমরা দেখতে পাই অ্যালুমিনিয়াম, মানে ওপেন দেখা যাচ্ছে, কিন্তু কভার কন্ডাক্টর হচ্ছে যেটার উপরে অ্যালুমিনিয়ামের একটা কভার থাকবে, অর্থাৎ একটা আবরণ থাকবে। সেই কভারটা থাকার দরুন এখন কি হচ্ছে যে লাইনে যদি কোনো কারণে ধরুন আমরা ত্রিপুরা হচ্ছে একটা মানে বহুল যেখানে আছে যে গাছপালা প্রচুর রয়েছে, যে কোনো কারণে একটা বাসের একটা এসে একটু সংস্পর্শে এসে গেল তার, তো সঙ্গে সঙ্গে লাইনটা ট্রিপ করে যায়। করাও বাঞ্ছনীয়, কারণ না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু আবার হয়তো বাসটা সরে গেল কিন্তু লাইন আর আসছে না, সেক্ষেত্রে কভার কন্ডাক্টরের সুবিধা হলো যে কভার কন্ডাক্টর যদি একটু এরকম সাধারণ যদি কোনো সংস্পর্শে আসে, একটু কোনো গাছের সাধারণ একটা ছোট্টখাট্টো গাছের শাখা বা ধরুন বাঁশ গাছ, তাহলে সেই লাইনটা ট্রিপ করবে না। তো এই যে ঝড় জলে যেটা আমাদের একটুতেই বিদ্যুৎ চলে যাওয়ার যে প্রবণতা, সেটা হ্রাস পাবে সেই কভার কন্ডাক্টর ব্যবহার করার জন্য। সেই সঙ্গে নতুন রয়েছে অটো রিক্লোজার এবং সেকশনালাইজার। অটো রিক্লোজার হলো একটা মেশিন যেটা সেই লাইনের মধ্যে ফল্ট রয়েছে কিনা সেটা সেন্স করতে পারে। ধরুন যে কোনো কারণে যেটা আমরা বলি ট্রেনজিয়েন্ট ফল্ট, মানে সাময়িক কোনো এর মধ্যে একটা সমস্যা ছিল লাইনে, হঠাৎ একটা বাঁশ গাছ লেগে গেলো, একটা পাখি এসে পড়ে গেল, তো সেই অটো রিক্লোজার যে কী করে প্রথমে এটা লাইনটা ওপেন করে দেয়, মানে এটা একটা সুইচের মতো, সুইচটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় পর সে আবার এটা ক্লোজ হয়। তো এরকম হয় যদি ওটা ট্রেনজিয়েন্ট ফল্ট হয়, মানে সাময়িক যদি কোনো ফল্ট হয়, তাহলে সেটা ততক্ষণে শেষ হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তো ওটা আবার ক্লোজ হয়ে বিদ্যুৎ সেখানে সাপ্লাইটা রেস্টোর হয়। কিন্তু কোনো কারণে যদি দ্বিতীয়বারও দেখলো যে না সেখানে স্টিল সেখানে কোনো রয়ে গেছে, ফল্ট রয়েছে, তখন পার্মানেন্টলি সেই অটো রিক্লোজারটা ওপেন হয়ে যাবে। তো সেই অটো রিক্লোজার তেমন সেকশনালাইজার, এই দুটার ব্যবহার করে আমরা বিদ্যুৎ চপলতা অনেকাংশে কমাতে পারি। মানে এই কাজের মধ্য দিয়ে যে বিদ্যুতের যে একটা সাময়িক যে চপলতা বা যে ঘাটতিটা আমরা পাচ্ছি, এটা অনেকটাই হ্রাস করতে পারবে। সেই সঙ্গে ওখানে আরও একটা সম্পর্ক ছিল যেটা আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল। আমরা জানি বিশেষ করে মেট্রো আমাদের বড় শহর যেগুলো আছে আগরতলা, আমরা উপর দিয়ে লাইন নিয়ে যাচ্ছি, সেখানে ভিন্ন অসুবিধা হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তো সেই সব জায়গাতে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল অর্থাৎ ভূগর্ভস্থ কেবল দিয়ে আমরা বিদ্যুৎ লাইন নিয়ে যাচ্ছি। সেটাও এডিবি স্কোপের মধ্যে করছি আমরা ভিন্ন জায়গায়। এটা কি মানে স্মার্ট সিটি যে হচ্ছে আমাদের এখন, কিন্তু আর সেই রকম স্মার্ট সিটি একটা প্রজেক্ট আছে, আর এটা কিন্তু স্মার্ট সিটির বাইরে। আচ্ছা, মানে আমরা এমনভাবে করছি যাতে স্মার্ট সিটি কাজের সঙ্গে আমাদের কাজের যেন কোনো ওভারল্যাপিং না। স্মার্ট সিটিরও হচ্ছে আমাদের নেটওয়ার্কে অনেক আন্ডারগ্রাউন্ডিং হচ্ছে, এটা আমরা এডিবি প্রজেক্টের থ্রু দিয়ে করছি, যেটা উনি বলছেন। তো সেই সঙ্গে আরেকটা রয়েছে যেটাকে আমরা বলি এবি কেবল, মানে এরিয়ান বাল্ট কেবল। আমরা দেখবেন যে গ্রামাঞ্চলে বিশেষ করে যেখানে আমরা এলটি লাইন, মানে যে লাইন থেকে আমরা বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দিই, সেখানে বিশেষ করে একটু গ্রামাঞ্চলে বা যেখানে একটু আমাদের থেকে ধরুন রুরাল যেটা জায়গা, সেখানে লোকেরা অনেক সময় হুক লাইন ব্যবহার করে বিদ্যুৎ চুরি করে। এটা কি এখনো চলে? হ্যাঁ, সেটা অনেক জায়গাতে আছে, এখানে অস্বীকার করা যাবে না, আছেই সেই জায়গাটা অনেক জায়গাতে।
তো সেইটা আমরা এমনিতে সেই জন্য আমরা ভিজিলেন্স চালাই, কিন্তু ভিজিলেন্স ধরুন আমরা দিনের বেলা চালাই সবসময়, আর সব জায়গাতে একই সাথে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে সেটা বন্ধ করে একমাত্র উপায় হলো যে আমরা ওখানে যদি এরিয়াল বাঞ্চড কেবল, মানে ওইটাও কভার কন্ডাক্টর টাইপের, মানে কেবলের উপরে একটা কভার থাকে, তো সেটার মধ্যে দিয়ে ওরা হুকলাইন করতে পারবে না। তো এডিবি স্কিমের আন্ডারে আমরা সেই এরিয়াল বাঞ্চ কেবল ব্যবহার করার আমাদের কাজ চলছে, কাজ শুরু হয়ে গেছে, ওটার কাজ চলছে আমাদের। আমরা এই রকম যে প্রজেক্টটা যেটা বললেন স্যার এডিবি, সেটার পাশাপাশি তো আরেকটা প্রজেক্টও আপনারা মানে কাজ করছেন, আরডিএসএস। আরডিএসএসটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট। আরডিএসএস এর টার্গেট বেসিক্যালি হচ্ছে লস রিডাকশন, মানে গোটা ভারতবর্ষের সমস্ত ইউটিলিটিতে কোন ইউটিলিটি কত লস হবে সেটা কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বেঁধে দিয়েছে, এবং সেই মতো একটা ট্র্যাজেক্টরিও বলে দিয়েছে যে আপনাকে, কারণ আপনার মনে করুন 100 ইউনিট আপনি বিদ্যুৎ যদি উৎপাদন করেন, আজকে যদি আপনার যত লস হবে, আপনি অ্যাকচুয়ালি বিদ্যুৎটাকে যেটা বিল করবেন সেটা হচ্ছে সেই লসটা বাদ দিয়ে, এবার তার থেকে আপনি আরও কম করে হলে যেটা আপনার কালেকশন। সেই জন্যে যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার বলেছে যে তুমি লস রিডাকশনের ওপর কাজ করো, কিভাবে তুমি লসটাকে কমাতে পারো, এবং তোমাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, এবং এটা কিন্তু আলটিমেটলি ন্যাশনাল সেভিং অফ এনার্জি অ্যান্ড সেভিং অফ রেভিনিউ। তো সেইটার জন্যে আমাদের এই যেটা বললেন এলটিএবি কেবল, এটা বেসিক্যালি এই যেটা আমাদের পিলফারেজ হয়, আমরা আজ থেকে 2 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে আমরা কিছু প্রিপেড মিটার লাগিয়েছিলাম, কিন্তু প্রিপেড মিটার লাগানোর পর আমাদের অভিজ্ঞতা হচ্ছে মিটারটাও তো লাগালাম, প্রথমবার কনজিউমার রিচার্জ করলো, তারপরে রিচার্জই করছে না। তার কারণ খুঁজে দেখা গেলো সে সিম্পলি হুক লাগিয়ে বসে আছে, তার তো আর দরকার নেই, মিটারের থ্রু দিয়ে পাওয়ার যাওয়ার দরকার নেই, হুকিং করে চালাচ্ছে। তো এই জন্য আমি তো মানে প্রিপেড মিটার দিয়ে আমার কোনো কাজই হচ্ছে না, আমার মিটারের থ্রু দিয়ে পাওয়ারই যাচ্ছে না। এইটা বন্ধ করার জন্য এখন আমরা এলটিএবি কেবল লাগাচ্ছি, কারণ এডিবি এবং আরডিএসএস প্রজেক্টে আরেকটা বড় জিনিস আসছে যে গোটা ত্রিপুরাতে আমরা স্মার্ট মিটার নিয়ে আসছি, প্রিপেড মিটারের আরও উন্নত সংস্করণ, এবং সেখানে আপনি কিন্তু ঘরে বসে আপনি নিজের কনজাম্পশন জানতে পারবেন, ঘরে বসে নিজের বিল পেমেন্ট করতে পারবেন, এবং ঘরে বসে তো এখনো আমরা অনেক সময় করতে পারেন, সেগুলো হচ্ছে অনলাইন কানেকশন। এটা হচ্ছে আপনি অ্যাপের থ্রু দিয়ে আপনি মানে রিচার্জ করতে পারবেন, ওটাকে বেসিক্যালি এটা মোবাইলের মতো, একদম মোবাইল অ্যাপ, মানে এটা স্মার্ট প্রিপেড মিটার। স্মার্ট প্রিপেড মিটারের আরেকটা যেটা বেনিফিট হচ্ছে, শুধু আপনি না, আমিও কিন্তু আপনার মিটারে অ্যাক্সেস পাবো। মনে করুন আপনি চুরি করছেন, রিচার্জ শেষ, তাহলে কি কারেন্ট আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি চুরি করেন এবং আপনি যদি স্টাডি করে বুঝতে পারি, আমি কিন্তু এইখানে বসে, আমি আমার অফিসে বসে আপনার মিটার ডিসকানেক্ট করে দিতে পারবো। মানে আমার সার্ভারে কিন্তু আপনার মিটারে পুরো অ্যাক্সেস আছে। এবং এই যে চুরি করার যে হচ্ছে, এইটা এখন স্মার্ট মিটার আসার পরে কিন্তু চুরি প্রবণতাটা কমে যাবে। এখন যেমন দেখা যায় যে মিটার যেগুলো উঠছে, মানে আমি 1 মাসের বিলটা 2 মাসে দিলাম বা 3 মাসে ক্লিয়ার করলাম, এটা কোনো নেই, এটা হচ্ছে আপনার হাতে থাকবে। আপনি এই মাসে 500 টাকা ভরবেন না 1000 টাকা ভরবেন, অ্যাবসলিউটলি আপনার কন্ট্রোলে থাকবেন। আপনি আপনার নিজের কনজাম্পশন দেখবেন যে আমার এই মাসে আমি তো থাকবো না, অত বেড়াতে যাবো, আমি ভরলাম না, 50 টাকা ভরলাম। আবার যদি যে মাসে আমার আজ এসি চলবে, আমি তাহলে 2000 টাকা ভরে রেখে দিই। এটা অ্যাবসলিউটলি কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, এবং আপনি ইচ্ছে করলে বেশিও ভরতে পারবেন, পুরোপুরি আপনার হাতে। আপনি 5000 টাকা ভরতে পারেন, 500 টাকা ভরতে পারেন, একদম আপনার কন্ট্রোলে। এবং কনজিউমারের কনভিনিয়েন্স, কনজিউমার প্রত্যেক দিনে কিরকম কনজিউম করছে সেটাও জানতে পারবে, গ্রাফিক্যালি জানতে পারবে। সুতরাং এর মধ্যে পুরো ট্রান্সপারেন্সি, মানে এই যে বিভিন্ন জায়গায় কনজিউমারের বিলিং নিয়ে ডিসপিউট, এটা ঠিক আপনি যেটা বললেন যে বিলিং নিয়ে ডিসপিউট, অনেকেই বলতে শুনি যে, বা কথা বলতে যে এখন কিন্তু বিলে যেরকম একটা স্বচ্ছতা আসছে বা বাড়িতে বসে বিল দেওয়া যায়, কিন্তু বিলের রেট বেড়ে গেছে, অনেক বেশি বিল দিচ্ছি, অনেক টাকা নিয়ে নিচ্ছে। সেটা অন্য কথা। সেটা ছিল আমাদের এখানে প্রচুর মিটার ছিল, সেগুলো ফল্টি মিটার ছিল, এবং ফল্টি মিটার থাকার ফলে আমাদের ম্যাক্সিমাম অ্যাভারেজ বিলিং করা হতো, এবং আমাদের যেটা টেন্ডেন্সি অ্যাভারেজ বিলিং হলে আমরা আন্ডার রেটে বিলিং করতাম। এখন আমরা মিটার পাল্টি অ্যাকচুয়াল বিলিং করছি। ন্যাচারালি যে হয়তো 100 ইউনিট কনজিউম করে, তাকে হয়তো আমার লোকেরা কিছু কথাবার্তা বলে 60 ইউনিটে বিল করতো, এবার তাকে তো 100 ইউনিটই বিল হবে, তখন তার কাছে তো মনে হয় আরে আমার তো আগে 60 ইউনিট আসছে, এখন কেন 100 ইউনিট আসছে। কিন্তু ব্যাপারটা কিন্তু অন কনজাম্পশন বেসিস হচ্ছে, এবং এটা আরও বেশি ক্ল্যারিটি এসে যাবে যখন আপনার স্মার্ট মিটার এসে যাবে। স্মার্ট মিটার এসে নিজের প্রত্যেক দিনে দেখতে পাবে যে আমি কত, আজকে আমি 5 ইউনিট করেছি, যে সারা মাসে আমি তাহলে 150 ইউনিট করলাম। আমি পুরো জিনিসটা নিজের মোবাইল অ্যাপে দেখতে পাবেন। সুতরাং আপনাকে কোনো ইউটিলিটিকে জিজ্ঞেসও করতে হবে না, আপনি আপনার নিজের কনজাম্পশন নিজে কন্ট্রোল করতে পারবেন, আপনি নিজে বিল পেমেন্ট করতে পারবেন, আপনি কনজাম্পশন প্যাটার্ন জানতে পারবেন। সুতরাং এটা হচ্ছে বেসিক্যালি কবে থেকে চালু হচ্ছে? এটা অলরেডি আমাদের অ্যাওয়ার্ড হয়ে গেছে দুটো স্কিমেই, এডিবি এবং আরডিএসএস,
দুটো ডিফারেন্ট কোম্পানি কাজ করবে, তার এখন কাজ চলছে। এক্সপেক্টেডলি আমরা হয়তো আগামী 3-4 মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। শুরু হয়ে যাবে, আগরতলার সিটিতে প্রথম শুরু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সারাউন্ডিংসও শুরু হবে। প্রায় আমরা দুটো প্রজেক্টে প্রায় 6 লাখ স্মার্ট মিটার লাগাবো। এটার জন্য কি কনজিউমারকে কিছু মানে করতে হবে? কিছু করতে হবে না, আমরা এই মিটারগুলো রিপ্লেস করে স্মার্ট মিটার লাগাবো এবং কারোর যদি কোনো মিটার নিয়ে কোনো ডিসপিউট থাকে আমরা সেগুলো ডিসপিউট মেটানোর জন্য আমরা হয়তো চেক মিটারও লাগিয়ে দিতে পারি, যে আমাদের মিটারটা যে হাই বেশি যেটা কনজিউমারে ভয়, যে নতুন মিটার এলে বোধ আবার বেশি জোরে বিল আসবে, তো সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা একটা দরকার হলে চেক মিটার লাগিয়ে দেবো, যে তুমি দেখে নাও যে আমার যে মিটারটা আছে এই চেক মিটারের মধ্যে রিডিংটা প্রপার আসছে কিনা। এই কথাটা একদম সঠিক, মানে নতুন মিটার আসলে লোকের মধ্যে এটা হিউম্যান সাইকোলজি, আরো বাড়বে, এটা হিউম্যান সাইকোলজি, যে নতুন মিটার আছে মানে জোরে ছুটবে, কিন্তু সেটা না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল কনজাম্পশন হবে। সেটা চেক করার জন্য আমরা একটা সেকেন্ড একটা মিটার লাগিয়ে দেবো, কারিয়ে লোকের মধ্যে যে অমূলক ধারণাটা থাকে সেটাকে আমরা দূর করাবো। ঠিক ঠিক। আমরা একটু কনক স্যার কাছ থেকেও আমরা জানতে চাইবো যে এই যে বিদ্যুতের যে একটা আমূল পরিবর্তন, যেটা আমাদের স্যার বললেন, প্রতি বাড়িতেই একটা স্মার্ট মিটার তৈরি হচ্ছে এবং সেটার সুবিধা কিন্তু আমরা সবাই পাবো, যেটা যেরকম আরবান এলাকায় হবে ঠিক তেমনি রুরালেও কিন্তু এটা কি ফেসিলিটি কি পাওয়া যাবে? হ্যাঁ, রুরাল এলাকাতে হবে। যেমন স্যার বললেন যে এডিবির আন্ডারে যেটা আমরা করবো 1.5 লাখ মিটার, সেটা হবে আমাদের আরবান এলাকাতে, মানে মূলত আগরতলা শহরে। আর বাকি আগরতলা বাইরে যে কিছু জায়গা রয়েছে সেখানে আমাদের আরডিএসএস আন্ডারে 4.5 লাখ মিটার সেটা আমরা স্মার্ট মিটার লাগাবো, সেখানে সবাই সেই সুবিধা পাবে, সবার বাড়িতেই সেই একই রকম ভাবে থাকবে। আর যেটা স্যার বললেন সেটা হলো যে সবচেয়ে সুবিধা যে আমরা নিজেদের যেটা বাজেট বলি আমরা বাজেটটা নিজেই করতে পারবো। এই মাসে আমি দেখলাম যে আমার এই কনজাম্পশন হচ্ছে, বা আমার এই মাসে অনেকটা বাড়িতে ফাংশন আছে, অনুষ্ঠান আছে, বেশি ভরে রাখবে, বেশি লাগবে আমার, বা আমি কোনো মাসে আমি বেড়াতে চলে গেলাম 15 দিন থাকবো না, আমি তাহলে সেই মধ্যে কনজিউম করব। ঠিক, মানে ওই আগে যেরকম একটা ছিল যে মিনিমাম ব্যালেন্স উঠবে, ওই রকম সিস্টেম নেই। এটা খুব একটা ভালো একটা দিক আসছে। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা জানবো যে তাহলে কি বিদ্যুৎ বন্ধু অ্যাপ যেটা রইলো সেটা কি এখন কি এই ফ্যাসিলিটিটা পাবে অ্যাপের মধ্যে? এটা আমরা আস্তে আস্তে আমাদের পুরো বিলিং সিস্টেমের সঙ্গে এটা ইন্টিগ্রেট হবে। আচ্ছা, আলটিমেটলি এগুলো সমস্ত ইন্টিগ্রেটেড হয়ে যাবে, মানে আমাদের একটাই হয়তো অ্যাপ হবে, সেখান দিয়ে আপনি সব কিছু করতে পারেন। এখন হয়তো বিদ্যুৎ বন্ধু অ্যাপটা আমাদের প্রেজেন্ট যে বিলিং সিস্টেম আছে তার সঙ্গে আছে, যখন স্মার্ট মিটার আসবে তার সঙ্গে আমাদের যে এখন বিলিং সিস্টেম চলছে তার সঙ্গে ইন্টিগ্রেট হয়ে একটাই কমন অ্যাপ হবে। কনজিউমারের জন্য আমরা একটা অ্যাপই দেবো, যাতে কনজিউমার কনফিউজ না হয় যে আমি 5টা অ্যাপ ইউজ করতে হবে। আমরা একটা অ্যাপে কনজিউমারকে সব কাজ করতে পারবে। আচ্ছা, সে নিজের নিউ কানেকশন অ্যাপ্লিকেশনও করতে পারবে, সে নিজের কনজাম্পশন বিলও দিতে পারবে, সে নিউ কানেকশন তার কনজিউমার কমপ্লেন লজ করতে পারবে, এভরিথিং করতে পারবে, সব কাজই করতে পারবে, সব নতুন অ্যাডিশনাল লোডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জিনিসই করতে পারবে। সেরকম আমরা একটা অ্যাপ জেনারেট করাবো এবং সেটা দিয়ে কনজিউমারের কাছে সবার কাছে অ্যাভেলেবল থাকবে, যাতে এটা বেসিক্যালি সবই কিছু কনজিউমারের কথা ভাবে, কারণ আলটিমেটলি তো এন্ড কনজিউমারের জন্যই সমস্ত কাজ। কনজিউমার স্যাটিসফ্যাকশন না হলে কিন্তু আমাদের ইউটিলিটি কাজের কোনো মানে মূল্য বিচার হয় না। ঠিক। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো এমডি স্যারের কাছ থেকে, যে আমরা তো জানি আমাদের সবসময়ই একটা 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপুজোর সময় পুরো শহর বা আমরা পুরো রাজ্যটাকেই দেখি যে একদম আলোর রোশনিতে ভরে আছে। পাশাপাশি শুধু দুর্গাপুজোও নয়, দেওয়ালি বা আমি যদি বলি সরস্বতী পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে যে এই যে বেশি বেশি করে আমাদের আলোর যে বিষয়টা, মানে আমরা আলো থাকতে পছন্দ করি, কিন্তু এটার জন্য আপনাদের কি রকম একটা আগের থেকে প্রস্তুতি থাকে বা আপনারা কিভাবে এটাকে মেনটেন করেন? আমরা এটা মোটামুটি অ্যাসেস করে নিই। যেমন আমি এটুকু মানে গর্বের সঙ্গে বলতে পারি যে শেষ 2 বছর কিন্তু ত্রিপুরাবাসী খুব ভালো পুজো কাটিয়েছে, মানে কোনো লোডশেডিং, টাচউড কোনো লোডশেডিং হয়নি, কোনো ব্রেকডাউন ছিল না, এবং আমাদের পুরো টিম মানে স্টার্টিং ফ্রম জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং আমাদের যে লোড ডিসপ্যাচ সেন্টার 4 জনে মিলে, প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের মিনিস্টার সাহেব, প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় আমরা কিন্তু লাস্ট 2 পুজো খুব ভালোভাবে কাটিয়েছি। এবং তাতে আমাদের কিন্তু প্রচুর প্ল্যানিং ছিল। প্রথম আমরা 2-3টে জিনিস করি। 1 নম্বর হচ্ছে আমরা একটা প্রি পূজা মেনটেন্যান্স করি, মানে প্রি পূজা মেনটেন্যান্সে আমাদের যে এক্সিস্টিং নেটওয়ার্ক আছে সেখানে যদি কোনো ট্রি কাটিং করতে হয়, কোথাও যদি কোনো জাম্পারিং উইক থাকে সেগুলো দেখা, সেগুলো ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, জেনারেশন সবারই নিজস্ব মেনটেন্যান্সটা আগে করে নিই, আমরা ওয়েল ইন টাইম করে নিই। প্লাস আমরা অ্যাসেস করি যে আমাদের কোন সময় পুজোটা আসছে, কারণ পুরোপুরি ডিপেন্ড করছে টাইমের ওপর। একটা হচ্ছে গরম, আপনার যেমন এটা যদি অক্টোবরের প্রথম দিকে থাকে তখন আপনার গরমের এটাও চাপটাও থাকবে, প্লাস পুজো অ্যাডিশনাল লোড থাকবে। সুতরাং আমার লোড রিকোয়ারমেন্টের মতো আমাকে সেভাবে পাওয়ার অ্যাভেলেবিলিটি করতে হয়। আমরা সেরকম নতুন করে টাই আপ করি, অন্য কোনো জেনারেটিং স্টেশনের সঙ্গে সেভাবে কথা বলে রাখি যাতে আমার পাওয়ার অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম হয় না। প্লাস আমরা
বাংলাদেশকে আমরা একটা আমাদের আছে বাইল্যাটারাল এগ্রিমেন্ট আছে, যেখানে আমরা বাংলাদেশকে পাওয়ার দিই। সেক্ষেত্রে হয়তো আমাদের যখন রিকোয়ারমেন্ট বাড়ে আমরা বাংলাদেশে পাওয়ার রেস্ট্রিক্ট করে আমরা জিনিসটাকে মোটামুটি চেষ্টা করি যাতে আমাদের স্টেটে যেন পাওয়ার অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ক্রাইসিস না থাকে। সেটাই হচ্ছে আমাদের প্ল্যানিং থাকে, এবং আমরা আগামী লাস্ট 2 বছর খুব ভালো কাটিয়েছি। আশা করছি এবছরও আমরা সুষ্ঠুভাবে জিনিসটাকে একদম কারণ পুজোর টাইমটা আমরা দেখি যে বাড়তি একটা সবকিছু থাকে, এবং আমরা প্রত্যেকেই চাই তখন একদম অন্ধকার যেন কোনোভাবেই না হয়। আরেকটা বিষয় হলো এই সিজনটা যখন গ্রীষ্মকাল চলে, এই গ্রীষ্মকালের যেই একটা রোদ, বৃষ্টি, তুফান সবটাই কিন্তু আমাদের একটা মানে এটার জন্য আমরা প্রোটেকশানে থাকি, বা আমরা এটার জন্য প্রিকশন যদি বলি সেটাও আমরা নিয়ে রাখি। তো আপনাদের কি একটা প্রস্তুতি থাকে যে গ্রীষ্মের যে একটা ঝড় তুফান সেটার জন্য? আমি স্যারের কাছ থেকেই জানি, কনক স্যারের কাছ থেকে। হ্যাঁ, যেমন স্যার বললেন যে দুর্গাপূজার আগে যেমন আমরা একটা মেনটেন্স করি, ঠিক তেমনি বর্ষা শুরুর আগে একটা প্রি মনসুন মেনটেন্স বলে একটা মেনটেন্স করি। আচ্ছা, মূলত সেখানে যেগুলো গাছের আশেপাশে মানে আমাদের লাইনে আশেপাশে যেগুলো গাছপালা আছে সেগুলো ডাল কেটে দেওয়া, যাতে ঝড় বৃষ্টিতে সেটা আমার লাইনে পড়ে সে না পড়ে, তার জন্য আমরা প্রচুর পরিমাণে মেনটেন্যান্স, মোটামুটি যথাযথ সম্ভব মেনটেন্যান্স আমরা পুজোর আগে করে নিই। সেই সঙ্গে একটা সমস্ত আমাদের যারা অধিকারীবর্গ রয়েছে, মানে আমাদের ডিজিএম বলুন, এজিএম বলুন, ইভেন সিনিয়র ম্যানেজার ওদেরকে এরকম নির্দেশ দেওয়া যাতে তারা কোনো মতেই এই বিশেষ করে দুর্যোগের সময় যাতে উনার যে স্টেশন যেটা আছে ওনাদের নির্দিষ্ট সেই স্থান যেটা ত্যাগ না করেন যে কোনো অবস্থাতেই, কারণ তাহলেই তারা কনজিউমারকে ঠিকমতো সুবিধা দিতে পারবে। তো এই দুটো আমরা চেষ্টা করি, এক তো প্রপার মেনটেন্যান্স বিফোর স্টার্টিং অফ মনসুন, আর সেই সঙ্গে যখন ঝড় বৃষ্টি এসে যায় সেটা তো আমরা আটকাতে পারবো না, তো সেই সময় যে কোনো পেপারে যদি কোনো কিছু আমাদের লার্নের বিঘ্ন হয় তাহলে অতি সত্ত্বর যাতে আমরা সেটাকে ঠিক করতে পারি, তার জন্য আমাদের সমস্ত স্টাফ লাইনম্যান থেকে শুরু করে এজিএম পর্যন্ত সবাই যাতে স্টেশনে থাকেন এবং খুবই তৎপরতার সঙ্গে যাতে এটা করেন, সেটা ওনারা চেষ্টা করেন। তেমনি আমাদের এখান থেকে দেখা হয়, সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে কোনো সময় 24/7 উনি সজাগ মানে এটা দেখাশোনা করেন। ওনার নির্দেশে আমরা সেটা করে থাকি যাতে জনগণ মিনিমাম পরিমাণ মানে একদম কম পক্ষে যাতে ওদের পাওয়ার ডিস্টারবেন্স ফিল করে আর কি। একদম। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাইবো যে আপনারা তো পুরো মানে আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন, এই যে গ্রীষ্মকাল বা তুফানের যেটা কাল বৈশাখী যেটা আমরা ফেস করে থাকি এই সময়টা, বা দুর্গাপুজো, তারপরেও কোথাও কিন্তু একটা অনেক সময় এমন হয় অ্যাক্সিডেন্ট কিন্তু হয় যে বিদ্যুতের ছোবলে পড়ে আহত হলেন, বিদ্যুৎ শ্রমিকও হতে পারে বা সাধারণ মানুষও হয়, এবং এটা কিন্তু একটা খুব বড় সড়ো একটা দুর্ঘটনা। কিছুদিন আগেও আমরা একটা বড় দুর্ঘটনা দেখলাম একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে। এটা আপনি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ধরেছেন, যেটা হচ্ছে সেফটি অফ দ্য সিস্টেম। সেফটি, হ্যাঁ, এটা আমাদের একটা বিরাট একটা কনসার্নের জিনিস, কারণ আমরা এটা নিয়ে বিভিন্ন সময়, কারণ আমাদের লাস্ট 3-4 মাসে দেখেছি আমাদের প্রচুর কর্মী এই সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টে, রথযাত্রার দিন একটা বড় কুমারঘাটে একটা ঘটনা হলো, প্লাস আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, বিভিন্ন সেফটি ভায়োলেশন হয়ে আমাদের বেশ কিছু কর্মীকে আমরা হারিয়েছি। কেউ হয়তো নন ফ্যাটাল হয়েছে, কিন্তু যে হয়তো তার একটা অঙ্গ অ্যাম্পুট করতে হয়েছে। মানে আমরা কেউই কিন্তু এই ঘটনাটা চাই না। তো এর জন্য আমরা দেখুন সেফটি যে কোনো জিনিস যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যখন কাজ করছে তার কিছু সেফটি ইকুইপমেন্ট থাকে, সেই ইকুইপমেন্টগুলোকে নিয়ে উঠে কাজ করতে হয়। এবং আমরা কিন্তু সেফটি ইকুইপমেন্ট এখন সমস্ত সাব ডিভিশন এবং ডিভিশন অফিসে আমরা দিয়েছি। আমাদের একজন ডেজিগনেটেড সেফটি অফিসারও আছে এর জন্য। এখন প্রবলেম হচ্ছে আমরা আমাদের অফিসারদের এবং আমাদের ওয়ার্কারদের মধ্যে সেফটির অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছি, কারণ লোকেদের মধ্যে একটা প্রবণতা থাকে যে হেলমেটটা না পরে, হাতে গ্লাভসটা না পরে উঠে যদি কাজ করে তাহলে সে অনেক বেশি কমফোর্টেবল হয়। সুতরাং কিন্তু সেফটি পার্সপেক্টিভে কিন্তু সেটা অ্যালাউড না। সেই জন্য আমাদের কিন্তু এই হ্যাবিটটা নেই, এবং আমরা চেষ্টা করছি হ্যাবিটটা আমার ওয়ার্কার্সদের মধ্যে গ্রো করতে, কারণ এইটা কিন্তু আলটিমেটলি সবাইকে বলতে হবে যে নিজের জীবন কিন্তু নিজের কাছেই। ঠিক, আমি হয়তো তাকে উপদেশ দিতে পারি, তাকে সাজেশন দিতে পারি, কিন্তু যতক্ষণ না যে লোকটা কাজ করছে বা যে লোকটা কাজ করাচ্ছে এরা যতক্ষণ না সতর্ক হবে ততক্ষণ কিন্তু এর থেকে আমরা মুক্তি পাবো না। ইনফ্যাক্ট আজকেও হয়তো আমরা এটা বিভিন্ন ফোরামে ডিসকাস করি, আমরা বিভিন্ন অফিসারদের সঙ্গে আমরাও প্রায়শই আবার শুরু করেছি যে সমস্ত অফিসার্স, এবং আমরা সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং করাচ্ছি। আমরা বাইরে থেকে ট্রেনার নিয়ে এসে প্ল্যান করেছি আমি আউটসাইড ট্রেনিং করাবো, যাতে আমাদের অনসাইট ট্রেনিং এবং কি করে পোলে উঠতে হয়, সেফটি ইকুইপমেন্ট ইউজ করতে হয় তার সম্বন্ধে আমাদের
এমপ্লয়ীদের অ্যাওয়ারনেসটা বাড়াবো। সুতরাং এর ছাড়া কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কোনো চান্স নেই। আরেকটা বিষয় কি স্যার, যেটা আপনি বলছিলেন যে বিদ্যুতের ছোবলে বিদ্যুতের কর্মীরা যেমন আসছে, ঠিক তেমনি সাধারণ মানুষ বুঝতে পারছে না, একটা মানে কিছু একটা নিয়ে গেল, উঁচু কিছু নিয়ে গেল, তখন কোনো তারের সংস্পর্শে আসছে, বললাম অ্যাওয়ারনেসটাই বেসিক প্রবলেম। এটা কি করা উচিত, মানে কি তাকে কি আগে থেকে সতর্ক হওয়া উচিত? এই যে কুমারঘাটের যে ঘটনাটা ঘটেছিল, সেটা যদি আগে থেকে কেউ বলতো যে ওই লাইন ক্রসিংটা সেটা যদি বন্ধ করিয়ে দিত, তাহলে ইনসিডেন্টটা হতো না। যদি লাইনটা লাইভ না থাকতো তাহলেই আপনার প্রবলেমটা হতো না। এই যে অ্যাওয়ারনেসটা, যে লোকটা গেছে সে হয়তো অজ্ঞানে করেছে, এটা সজ্ঞানে কেউ এটা করবে না, কিন্তু তার সে নলেজটাই দিয়ে যে এই লাইনটা আমার লাইভ আছে, কত ভোল্টেজে আছে, এবং সেখানে আমার টাচ হলে কি হতে পারে, এই কনসিকোয়েন্সটাই কেউ ফেস বোঝেনি। সত্যি। এবং এটা যদি, সেই জন্যই বলছি, যত আমরা লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে পারবো, তত সাধারণ লোক এবং বিদ্যুৎ কর্মী আমাদের সবার জন্যই কিন্তু এটা মঙ্গল। একদম। বিদ্যুৎ যেমন একটা অমূল্য সম্পদ, তেমনি বিদ্যুৎ কিন্তু একটা মানে একটা ভয়ানক বিপদও ঘটতে পারে আমার ঘরে, যদি আমি সেফটি বা আমি যদি সেই রকম একটা বিধিনিষেধ না মেনে থাকি। কারণ আমার ঘরেও কিন্তু বিদ্যুতে শর্ট সার্কিট হয়ে থাকে। তো যেহেতু আমাদের অনুষ্ঠানের আমরা একদমই শেষের দিকে রইলাম, তো আমি এমডি স্যারের কাছ থেকেই অ্যাওয়ারনেসের জন্য বা বিদ্যুৎকে কি করে সাশ্রয় করা যায় বা বিদ্যুতের অপচয়টা যেন বন্ধ হয়, এই সবটা বিষয় নিয়ে আপনি যদি আমাদের দর্শকদের জানান। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের দেশ এখন অগ্রগতির দিকে এগোচ্ছে। আমরা এখন 2047-এ আমরা বিভিন্ন মিশন নিচ্ছি, আত্মনির্ভর ভারত, এবং আমরা এখন গোটা ওয়ার্ল্ডই এগোচ্ছে, তার সঙ্গে ভারতবর্ষ আরও বেশি হাই স্পিডে এগোচ্ছে। কিন্তু যে কোনো জিনিসের কিন্তু অগ্রগতির জন্য বা রিনোভেশনের জন্য বিদ্যুৎ হচ্ছে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বস্তু। বিদ্যুৎ ছাড়া মানুষের এক মিনিটও চলবে না। সুতরাং বিদ্যুৎটাকে কিন্তু আমাদের বুঝে সুঝে ইউজ করতে হবে। অপটিমাম ইউটিলাইজেশন অফ বিদ্যুৎ কিন্তু খুব দরকার, কারণ বিদ্যুতের সাশ্রয় না হলে কিন্তু ভবিষ্যতে আমরা বিদ্যুৎ শূন্য হয়ে যেতে পারি। আজ আমরা প্রচলিত বিদ্যুৎ শক্তি থেকে অপ্রচলিত বিদ্যুৎ শক্তির দিকে যাচ্ছি, কারণ প্রচলিত বিদ্যুৎ শক্তি শেষ হয়ে যাচ্ছে লোকের মধ্যে। এই যে আমরা এত রিনিউয়েবল এনার্জির কথা বলছি, কারণ একটা হচ্ছে পলিউশন কম, যে কার্বন এমিশন কম করাতে হবে, তার জন্য আমরা প্রচলিত শক্তি কম করতে হবে। রিনিউয়েবল এনার্জি যত অ্যাড করব তত আপনার কার্বন এমিশন তত কম হবে। এবং তার সঙ্গে আপনি যেটা বললেন লোকের মধ্যে সচেতনতা, এই প্রথম যেটা বললাম যে এসির ব্যাপারটা, আপনি যদি বাড়িতে নিজের ওয়্যারিংয়ে যদি ওয়্যারিংটা আপনি আমাকে বলেছেন যে আমি 2 কিলোওয়াট লোডের জন্য আমি বাড়ির ওয়্যারিং করেছি, এবার আপনি 6 কিলোওয়াট লোড চালালেন, সেই ওয়্যারিংটাও তো সেই লোডটা নেওয়ার জন্য ক্যাপেবল নয়, এবং ওয়্যারিংটা কত অগমেন্ট করতে হবে, কিন্তু সেই কনজিউমারটা জানে না। তার যেটা এই অ্যাওয়ারনেসটা নেই বলে কোনো দিন হয়তো ওয়্যারিংয়ে আগুন লেগে গেল, এবং তার জন্য একটা ওয়্যারিং আগুন লেগে কোনো বিপত্তি ঘটতে পারে। এবং সেই জন্য বলছি, মানুষের মধ্যে যদি এই যে ব্যাপারটা যদি প্রথম থেকে বলতো, তাহলে কিন্তু আমার ইনস্টলেশনও যেন বাঁচত, ওনার ইনস্টলেশনও বাঁচতে পারে। সুতরাং মানুষের মধ্যে সচেতনতা আমরা চেষ্টা করছি বিভিন্ন ফোরামে লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যে, যে বিদ্যুৎ আপনি খরচা করুন কিন্তু সাশ্রয়ও করুন, অপচয় করবেন না। বিদ্যুতের অপচয় বন্ধ করলে কিন্তু এটা দেশের পক্ষে, সমাজের পক্ষে, সবার পক্ষেই কিন্তু মঙ্গল। ঠিক। আমরা যাওয়ার ঠিক আগ মুহূর্তে কনকবাবুর কাছ থেকেও ঠিক একইভাবে বিদ্যুৎ যেরকম আমরা বিদ্যুৎ ছাড়া আমরা অচল, ঠিক তেমনি বিদ্যুতের এখন ব্যবহার দিনে দিনে বাড়ছে। যেই রকম বিদ্যুতের গাড়ি হোক আর বিদ্যুতের বাইকই হোক, এখন কিন্তু বিদ্যুৎ চালিত দ্বিচক্র যান এবং গাড়ি সবটাই কিন্তু আমাদের সহজলভ্য হয়ে যাবে। সেক্ষেত্রে বিদ্যুতের অপচয় যেন রোধ হয়, বিদ্যুৎ যেন সাশ্রয় করতে পারে এবং মানুষ যেন একটু সচেতন হয়। আপনি কি বলবেন? এখন বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারটা ব্যক্তিগত জীবন, সমাজ জীবন দুটাই প্রয়োজন। আমি ব্যক্তিগত বাড়িতে আমি যা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এখন বি সার্টিফাই করে আপনারা শুনতে পারেন স্টার লেভেল থাকে, যত বেশি স্টার হবে তত বিদ্যুৎ সাশ্রয় বেশি হবে। তো আমি যদি একটা এসি কিনি তো দেখবো যে তার স্টার লেভেল কত আছে, যদি 5 স্টার হয় সেটা বিদ্যুৎ সাশ্রয় বেশি। তেমনই সমস্ত বিষয় রয়েছে। এখন আমরা নর্মাল বাল্ব ব্যবহার না করে, নর্মাল টিউব ব্যবহার না করে আমরা যদি এলইডি বাল্ব ব্যবহার করি, আলো সেমই পাবো কিন্তু কারেন্ট কম ব্যবহার হবে। তো তেমনি ব্যক্তিগত জীবনে আমি সেই ব্যবহারগুলো করলাম। তেমনি অপ্রয়োজন, ধরুন আমি একটা রুমে আছি, আমরা একটা পরিবার, একটা রুমে আমি বিদ্যুৎটা জ্বালাই না বাতিটা, আমি কেন একটা রুমে বাতি চালাবো, ফ্যান চালাবো? ওখানে ফ্যান আর লাইটটা যদি অফ করে আসি তাহলে আমার সাশ্রয়, আমার বিল কম হবে, সেই সঙ্গে যেমন স্যার বললেন দেশের উন্নতি হবে। তো এইটা ব্যক্তিগত জীবন থেকেই প্রথম শুরু করা উচিত। তারপরে সামাজিক জীবনে, আমি অফিসে আছি, অফিস থেকে বেরিয়ে গেলাম, অফিসের রুমে আমার লাইট চলছে, ফ্যান চলছে, সেটা আমি উঠে ওটা অফ করে যেতে পারি, তাহলে আমার সাশ্রয়, সমাজের সাশ্রয়। তো এইটা সবাই যদি নিজের জীবনে এটা অভ্যাস করে নেয়, তাহলে আমার মনে হচ্ছে ভবিষ্যতে ব্যক্তিগত, সমাজ তথা দেশ
সবারই উন্নতি এবং মঙ্গল হবে। একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ এমডি স্যারকে এবং অসংখ্য ধন্যবাদ কনকবাবু আপনাকে। আপনারা দুজনই অমূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এভাবেই আপনারা আমাদের ডাকে আসবেন, এটা আমরা আশা করব, আর এভাবেই আমরা হয়তোবা বিদ্যুতের বন্ধু হয়ে থাকব, এটাই কিন্তু আশা করি। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন বিদ্যুৎ যেমন অমূল্য সম্পদ, ঠিক তেমনি বিদ্যুতের সাশ্রয় আমাদের করা উচিত। তার জন্য প্রয়োজন আমরা আরেকটু সচেতন হব। আমরা যখন প্রয়োজন নেই তখন কিন্তু বিদ্যুৎটা আমরা বন্ধ করে রাখব। সেই দিকটাই যদি লক্ষ্য রাখি তাহলেই কিন্তু বিদ্যুতের সাশ্রয় হবে এবং বিদ্যুৎ সকলের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।